আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশ যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে দলটা ঘোষণা করেছে এই দলটা নিয়ে। ঠিক এরই সাথে আমাদের ক্যাপ্টেন যে নাজমুল হোসেন শান্ত, সে যে বিমানে ওঠার আগে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমাদেরকে বিশাল একটা স্বপ্ন দেখিয়ে যাচ্ছে। তিনি স্পষ্টত বলেছেন যে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ জিতবে। সেই সাথে যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানের এত খরা, বাংলাদেশের ব্যাটসম্যান নেই বললেই চলে, যেখানে বাংলাদেশের ব্যাটিং নিয়ে এতদিনের দুর্দশা কাটছে না, তামিম ইকবালের অবসরের পর থেকে ওইরকম কোনো ওপেনার পাচ্ছে না, এত বিপর্যয় থাকার পরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাস কেন নেই? কোন বিবেচনায় তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়া হয়েছে? আবার এমন অনেকে আছে যাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ করা হয়েছে কোনো যৌক্তিক কারণ ছাড়াই। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বরাবরের মতোই আইসিসির যে কোনো টুর্নামেন্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করতে হয়, ঠিক ওই ধারাবাহিকতায় বাংলাদেশও অনেকটা পরেই অন্য যারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাকি দলগুলো, সেই দলগুলোর তুলনায় বাংলাদেশ খানিকটা পরেই তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা করেছে। বেশ ভালো কথা দল ঘোষণা করেছে। তো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক আগে থেকেই কথা ছিল বা কথা হচ্ছিল যে তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবে এবং সাকিব আল হাসানও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। কারণ যেহেতু খেলাটা বাংলাদেশে হচ্ছে না, সাকিব আল হাসানেরও যেহেতু সিকিউরিটি কোনো ইস্যু থাকবে না, তো সেক্ষেত্রে সাকিব আল হাসানও খেলবে। সেই সাথে আক্ষেপ ছিল তামিম ইকবালের যে সে হয়তো জাতীয় দলে আর খেলতে পারবে না, তিনি সেই সময়ই অবসর ঘোষণা করে দিয়েছিলেন। তো দুজনের দুই ধরনের আক্ষেপ কিন্তু এখন রয়ে গেল। কিন্তু বরাবরের মতোই হয়তোবা তামিম ইকবালের যেখানে খেলার কথাই ছিল না, সেখানে তামিম ইকবালের হয়তোবা খেলার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু তামিম ইকবাল ফ্যামিলিগত কারণে বা যে কোনো কারণে তিনি আর এই স্কোয়াডটাতে ঢোকেননি। বাংলাদেশের পরে যারা ছিল তাদেরকে তো সুযোগ করে দিতে হবে, তো সেই দিকটা হয়তো চিন্তা করেই তিনি হয়তো আর খেলবেন না। সাকিব আল হাসান, সবাই তো তখন কল্পনাই করছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেন্সি করবেন সাকিব আল হাসান এবং সেখান থেকে বাংলাদেশ ভালো কিছু আশা করতেও পারে। যে দলটার নেতৃত্বে সাকিব থাকবেন সে দলটা অবশ্যই হাইলাইটেড থাকবেন। কিন্তু এবার দেখুন বাংলাদেশ যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, এটা নিয়ে বিশ্বের বিভিন্ন ক্রিকেট যারা বুদ্ধা আছেন বা বিশেষজ্ঞ আছেন তারা বিভিন্ন মত দিচ্ছেন যে বাংলাদেশ এই দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো দলে, যেখানে এত বাঘা বাঘা দল, এখানে সাকিব তামিম ছাড়া বাংলাদেশ ওইখানে সাফার করতে পারবে না। মানে সম্মানজনক কিছু জয় নিয়ে বাংলাদেশ আসতে পারবে না ওই টুর্নামেন্টে। মানে সব থেকে দুর্বল দল বাংলাদেশকেই ভাবা হচ্ছে। তো এটার একমাত্র কারণই হচ্ছে যে দলটাতে সাকিব থাকবে না, তামিম থাকবে না। তো ওই দলটা ওরকম প্রিডিকশন করাটাই স্বাভাবিক। ভাগ্যের কি নির্মম পরিহাস যে সাকিবের এত কিছু করার কথা ছিল, সাকিবের উপর এতটা আশা ছিল ক্রিকেট প্রেমী থেকে শুরু করে পুরো বিশ্বের নজর ছিল সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলার ওই বিষয়টার প্রতি, কিন্তু সেই সাকিব আল হাসানই আর থাকছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই দুইটা প্লেয়ারেরই, সাকিব এবং তামিম দুজনের জন্যই কিন্তু সবারই এটার দিকে নজর ছিল। কিন্তু নিয়তির কি পরিহাস, এই দুজনের একজনও এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে পারছে না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিবি থেকে যে 15 সদস্যর দলটা দেওয়া হয়েছে সেই দলে আছেন নাজমুল হোসেন শান্ত, জাকির আলী অনিক, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ। এই হচ্ছে বাংলাদেশ দলের 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পূর্ণাঙ্গ দল। এর মধ্যে দুই একজন এদিক সেদিক হতে পারে, এমন হতে পারে টুর্নামেন্টের মাঝখানে যদি কেউ ইনজুরি হয়ে যায় ব্যাটিং বা বোলিং, তাহলে আবার নতুন করে কাউকে নেওয়া যেতে পারে। তবে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে দলটা ঘোষণা করেছে এটা নিয়ে এতটা বিতর্ক ছিল না। শুধুমাত্র একটা জায়গায় বিতর্ক ছিল, পারভেজ হোসেন ইমনকে কেন নেওয়া হলো। এত বড় একটা বৈশ্বিক টুর্নামেন্ট, সেখানে পারভেজ হোসেন ইমন এতটা অভিজ্ঞ না। লিটন দাস যতই তার খারাপ ফর্মে থাকুক না কেন, যতই সে অফ ফর্মে থাকুক না কেন, যদি তার ব্যাটিং সময়টা হয়তো এখন ভালো যাচ্ছে না, এরপরেও লিটন দাসকেই দলে রাখা উচিত ছিল। কারণ মনদের ভালো বলতে একটা জিনিস আছে। এই পারভেজ হোসেন ইমনরা কয়টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, কয়টা নিউজিল্যান্ডের সাথে, ইন্ডিয়ার সাথে, সাউথ আফ্রিকার সাথে, পাকিস্তানের সাথে কয়টা ম্যাচ খেলেছে, আর লিটন দাস এই দলগুলোর সাথে কয়টা ম্যাচ খেলেছে। তো সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমনকে নিয়ে
বিশাল একটা বিতর্ক থাকলেও নির্বাচক প্যানেল তাদের যে ডিসিশন ছিল সেটাতে অনড়। যাই হোক, নতুন একটা ছেলে সুযোগ পেয়েছে, তবে এটা বেটার অপশন হয়নি। বেটার অপশনটা অবশ্যই লিটন দাসই হতো। পেসার হাসান মাহমুদকে কেন এই দলে রাখা হলো না? হাসান মাহমুদ যেখানে পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটা হচ্ছে, কিছুদিন আগেই তো হাসান মাহমুদ 5-5টা করে উইকেট নিল। তারপরে টানা 2 ম্যাচে 2টা টেস্টে সে 5টা করে উইকেট নিল, ইন্ডিয়াতে গিয়ে 5টা উইকেট নিল। তো এরকম একজন ধারাবাহিক পারফর্মারকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে রাখা হলো না? বাংলাদেশের স্কোয়াড হবে যে কোনো দলের জন্য, সেটা ঘরোয়া কোনো লিগ, ইন্টারন্যাশনাল লিগ বা ওয়ার্ল্ড কাপের জন্য একটা দল ঘোষণা করবে আর সেখানে বিতর্ক থাকবে না, এটা তো না। বিসিবি পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু বিসিবির মধ্যে যে বিতর্কগুলো থাকতো বা সচরাচর যে জিনিসগুলো ঘটতো, যেগুলো ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট বোদ্ধাদের মনোপুত হতো না, এইবারও কিন্তু তার প্রতিফলনই হয়েছে। তবে এই টিমটা নিয়ে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বিশাল একটা স্বপ্ন দেখছেন, যে এই টিমটা নিয়েই সে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন। বাংলাদেশ যে গ্রুপে আছে, এই গ্রুপটাতে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে, যাদের হোম গ্রাউন্ডে খেলা হবে, সেই পাকিস্তান। আর পাকিস্তানের তো সম্প্রতি যে ত্রিদেশীয় সিরিজটা চলছে, ওইটা তো দেখলেনই আপনারা, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং পাকিস্তান। সেইখানে পাকিস্তানের কি দাপুটি খেলা। লাস্ট যে ম্যাচটা পাকিস্তান জয় করে ফাইনালে উঠলো, কিন্তু লাস্ট সাউথ আফ্রিকার সাথে 350 রান চেস করে, রেকর্ড পরিমাণ চেস করে তারা যে দাপুটে জয়টা পেল। তো আপনার কি মনে হয় বাংলাদেশের মতো এই টিম নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো দলে বাংলাদেশ পারবে পাকিস্তানকে হারাতে? যাই হোক, এরপরে যে প্রতিপক্ষ আছে বাংলাদেশের চিরশত্রু, সেটা হোক জিওগ্রাফিকভাবে, পলিটিক্যালভাবে বা ক্রিকেটের মাঠে, ওয়ান অ্যান্ড অনলি ভারত। ইন্ডিয়ার সাথেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের একটা ম্যাচ আছে। টি20 সিরিজ তো তারা জয় করেছে, কিন্তু ওডিআই তো একবার ইংল্যান্ডের মতো দলকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। কি দাপটে ক্রিকেট খেলেছে, আর সেই দলকে বাংলাদেশ হারাবে। যাক, এটা তো স্বপ্ন দেখতেই পারি, আর যেহেতু আমাদের ক্যাপ্টেন বলেছে, তাহলে আশা রাখতেই পারি। সর্বশেষ আমাদের যে প্রতিপক্ষ আমাদের গ্রুপ স্টেজে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু তাদের অন্য সবগুলো যে হিস্ট্রি আছে ওইগুলো বাদই দিলাম। সাম্প্রতিক সময়ে যে ত্রিদেশীয় সিরিজ চলছে পাকিস্তান নিউজিল্যান্ড, একটু আগেই যে বললাম, সেখানে নিউজিল্যান্ড তো একটা ম্যাচও হারেনি। লাস্ট বাংলাদেশ যেই গ্রুপে পড়েছে, এখানে আমার মনে হয় না যে বাংলাদেশের থেকে আরও দুর্বল দল পড়েছে এই গ্রুপে, সেটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশ বাদ দিয়ে বাকি যে 3টা টিম আছে, সেই 3টা টিমই হয়তো তাদের যে সমীকরণে চক কষছে, সেখানে বাংলাদেশের সাথে যে ম্যাচটা আছে তারা তাদের পক্ষে জয় নিশ্চিত করে ধরে রেখেছে। এখান থেকে যে তারা 2টা পয়েন্ট পাবে, এটা তারা ধরে রেখেছে। তাহলে বাংলাদেশের পয়েন্টটা কোথায়? বাংলাদেশ তো 0, বরাবরের মতো এবারও কি 0 নিয়ে আসবে? না। আমরা সেই স্বপ্নটা দেখতেই পারি, সেই আশাটা রাখতেই পারি। বাংলাদেশ ইন্ডিয়াকেও হারাতে পারে, বাংলাদেশ পাকিস্তানকেও হারাতে পারে, বাংলাদেশ নিউজিল্যান্ডকেও হারাতে পারে। তবে একবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে চলে আসবে, এই স্বপ্নটা বাড়াবাড়ি হয়ে যায় না? যাই হোক, স্বপ্নের মধ্যে তো আর বাড়াবাড়ি বলতে কোনো কথা নেই। ক্রিকেটটা হচ্ছে মোমেন্টামের খেলা বা দিনের খেলা, গোল বলের খেলা। কখন যে কার পক্ষে চলে আসে এটা আসলে বলা মুশকিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই আসবে, এই বিশ্বাস নিয়েই আমরা টিভি সেটের সামনে বসবো। পরেরটা কী হবে এটা পরে দেখা যাবে, এটা নিয়ে আগেই মাথা ঘামিয়ে এত কিছু চিন্তা করে কোনো দরকার নেই। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে এসে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।